বেতন বাকি 1500 কি 1700 টাকা। এই 1700 টাকা দেওয়ার মতো এবিলিটি নাই। জানলা খোলা, ভিতরে ঢুকতে দেয় না, কারণ আমার মা উঠে যাবে। তো আমি জানলার বাইরে, আর আমার মা পিছনে দাঁড়ায় আছে। সোহেল ভাই ভাবে কথা বলতেছে না, কারণ কথা বলতে আমার মা উঠে যাবে। আমি এইভাবে শিখেছি। মানে মা যেত, সরি, এই জায়গায় ঘুমাই যেত। এর পরের দিন আমি আর পড়াশোনা করছি না, কারণ আমার তো আর যাইতে দিবে না, ঢুকতে দিবে না। ওই যে সোহেল ভাই, যেই সোহেল ভাই শিখেছে, ওনার বাবা আবার নরসিংদীর মাধবদীতে টিএনটিতে জব করতো। আমি নামটা মেনশন এই জন্য করলাম যে উপরওয়ালার কারিশমাটা বোঝানোর জন্য। উনি জিজ্ঞেস করলো যে কেন কাঁদতেছে। সোহেল ভাইয়ের মা বলতেছে যে ওর পরীক্ষার ফি বাকি। বলো কি তুমি? 100 টাকার উনি 9টা নোট দিয়েছে। আমার বর্তমান যে ফ্যাক্টরি নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং অ্যানিস্টা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, সেটা নরসিংদীর মাধবদী। আলহামদুলিল্লাহ, একজন সফল মায়ের সন্তানের সাথে আজকে বসে আছি। আমার মায়ের ভীষণটা ছিল ক্লিয়ার যে না, আমার ছেলে মেয়েদেরকে একটা জায়গায় যেতে হবে। সো এটা সেই 1998 সালে আমার মায়ের ধারণ করা জিনিস না। আমি বলবো যে আমার মা আরো আগেই স্বপ্ন দেখে রাখছে। আলটিমেটলি আমার এন্টারপ্রেনিয়রশিপ পিছনের বড় এন্টারপ্রেনিয়র হচ্ছে আমার মা। আমার মনে হয় কি জানেন, আপনি হচ্ছেন যে অ্যাক্সেলারেটর প্রোগ্রাম থাকে না, আপনি আপনার মা অ্যাক্সেলারেটর প্রোগ্রামে ছিলেন। আমার কাছে মনে হয় শি ইজ দ্য ওয়ান যে কিনা আপনাকে, মানে সেই কিন্তু ভিশনটা দেখছে। ভীষণটা বলতে কি, আমি আপনাকে ছোট একটা গল্প বলি। ধরেন আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো আমার মা নর্মালি 5 পাস, সেতে 8-এর অঙ্ক পারবে না। অ্যান্ড 8-এর অঙ্ক অনেক কঠিন অঙ্ক, সবাই টিউশনি কোচিং পড়ে। এখন আমার কোচিং পড়ার সামর্থ্য নাই। আচ্ছা, এখন আমি অঙ্কটা শিখবো কোত্থেকে? রাইট। তো আমার বাড়িতে আরেকজন ভাই ছিল, সোহেল ভাই। উনি ছিল আবার, আমি পড়তাম 8-এ, উনি ক্লাস 10-এর ফার্স্ট বয়। তো ওনার কাছে আমার মা নিয়ে যেত। তো ওনার মা উনি একদিন বুঝালো আমাকে অঙ্ক, আমি বুঝে গেলাম। দ্বিতীয় দিন যখন গেল, তো সোহেল ভাইয়ের মা বলতেছে যে আমার ছেলের পড়াশোনা ডিস্টার্ব করে, তোর ছেলেকে পড়াশোনা করার জন্য আমার ছেলেকে আমি পড়াশোনা শিখেছি। তো মা অনেক হার্ট হইল। তো সোহেল ভাই খুব ভালো ছিল। সোহেল ভাই বলছে, কাকি আপনি চলে যান, আমি ওরে সময় দেব। তো পরে সোহেল ভাইকে বলছে যে ওরে 10টার পরে নিয়ে আসবেন আমার কাছে। থিঙ্ক অ্যাবাউট ইট, ইন 1998 রাতের 10টা, দেশের মধ্যে বিদ্যুৎ নাই, গ্রামের বাড়ি, হারিকেন দিয়ে পড়া। মানে ওনার মা ওই সময় মানে একদম গভীর ঘুমে। তখন আমার মা ওনাকে নিয়ে গেছে, জানলা খোলা, ভিতরে ঢুকতে দেয় না, কারণ ওনার মা উঠে যাবে। তো আমি জানলার বাইরে, আর আমার মা পিছনে দাঁড়ায় আছে। তো আমি এই হাতটা বাড়ায় এই কাগজটাকে এভাবে দিয়ে, খাতাটাকে দিয়ে, তো সোহেল ভাই ভাবে কথা বলতেছে না, কারণ কথা বলতে ওনার মা উঠে যাবে। আমি এইভাবে শিখেছি। এটা একদিন না, এটা এরকম অনেক দিন। বিশেষ করে ইংরেজি। তো তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আমি পড়াশোনা করতে চাই, পারি না। অথচ অন্য বন্ধু বান্ধব, ওদের ফ্যামিলির লোকজন ওরা পড়াশোনা করাতে চায়, ওরা করে না। আর আমার মা এত কষ্ট সারাদিন, কিন্তু আবার কারণ অনেক বড় সংসার, ধান চাউল মরিচ এগুলাকে কি কয় নিতে হয়, পরিশ্রম করছে। কিন্তু সারাদিন মা পরিশ্রম করছে। পরিশ্রম করার পরে যৌথ পরিবার, এগুলো সব সামাল দিয়ে আবার মা, মানে বাড়ির সবাই কিন্তু ঘুমায় গেছে, আমার মা ঘুমায় না, আমিও ঘুম। কিন্তু আমার মার টেনশন যে 10টার আগে তো আমি যাইতে পারবো না সোহেলের কাছে, এবং 10টার সময় না গেলে ওর কালকে ক্লাস। তো এই 10টার সময় মানে মা যেত, মা ওই সরি এই জায়গায় ঘুমাই যেত। তো জিনিসটা হচ্ছে যে মার মেন্টরশিপটা এরকম ছিল। তখন থেকে জিনিসটাকে নিয়ে নিয়েছিলাম যে না, আই হ্যাভ টু লার্ন, তাই তো মায়ের স্যাক্রিফাইসের রেজাল্ট আমি দিব, মানে আমি আগে যাব। এসএসসি টেস্ট পরীক্ষা, তো সেখানে আমি ছিলাম সেকেন্ড বয়, স্কুলের সেকেন্ড বয়। বেতন বাকি প্রবাবলি 1500 কি 1700 টাকা। তো সেটাও মার দায়িত্ব। তো এই 1700 টাকা দেওয়ার মতো এবিলিটি নাই। তখন যিনি হেড স্যার, তার কাছে মা নেগোসিয়েশন করলো যে তোমার ছেলেকে আমি 3টা পরীক্ষা দিতে দিব 10টা 11টা পরীক্ষার মধ্যে। তো 3টা পরীক্ষা, 4র্থ নম্বর পরীক্ষাতে যদি টাকা দিতে না পারো, আমি কিন্তু পরীক্ষা দিতে দিব না। তা আমার মা বললো যে ঠিক আছে, আমি ম্যানেজ করব। তো প্রধান শিক্ষক সে মারা গেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। নিশ্চয়ই আমার ভালোর জন্য সে এটা করেছিল হয়তো।
তা না হলে আজকে আমি এখানে আসতাম না। তো প্রথম দিন পারে নাই, ওই সময় এলাকার মধ্যে একটু অভাব থাকে। দ্বিতীয় দিনও মা ম্যানেজ করতে পারে নাই, তৃতীয় দিন ম্যানেজ করতে পারে নাই। তা আমি নিশ্চিত চতুর্থ দিনও আমার মা পারবে না। তো যেহেতু টিচার বলে দিছে 3 দিন কিছু বলবে না, চতুর্থ দিন 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব, এরপরে কিন্তু অপেক্ষা আমি করব না। তা আমি নিশ্চিত যে আমার মা চতুর্থ দিনও পারবে না। আমি প্রবাবলি ইংলিশ পরীক্ষা বা কোন একটা পরীক্ষা ছিল, তো আমি ওই রাতে প্রিপারেশন আমার এত স্ট্রং ছিল, যেমন সেনাবাহিনীতে একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো আমার প্রিপারেশন আমি এমনভাবে নিয়েছিলাম যে পরীক্ষা 3 ঘন্টা না, পরীক্ষা 1 ঘন্টা, এবং সত্যি সত্যি এর পরের দিন ঠিক 1 ঘন্টায় 3 ঘন্টার 100 মার্ক আনসার করার সাথে সাথে মাস্টারের সময় বের করে দিস। এবং বেরিয়ে দেখি আমার মা দরজার সামনে আবার বলতেছে যে টাকা ম্যানেজ করছি, অসুবিধা নেই, তুমি আবার স্যার আমি টাকা নিয়ে আসছি, ওরা একটু ঢুকতে দেন। কয় তাহলে তুমি অফিসে আসো। আমি মাকে কানে কানে বললাম যে মা আমার আজকে আর ঢুকা লাগবে না, আমার পরীক্ষার সব আনসার শেষ। এর পরের দিন আমি আর পড়াশোনা করছি না, কারণ আমার তো আর যাইতে দিবে না, ঢুকতে দিবে না। ওই যে সোহেল ভাই, যেই সোহেল ভাই শিখেছে, ওনার বাবা আবার নরসিংদীর মাধবদীতে টিএনটিতে জব করতো। আমি নামটা মেনশন এই জন্য করলাম যে উপরওয়ালার কারিশমাটা বোঝানোর জন্য। তো উনি এর পরের দিন 10টার সময় যে কোনো কারণে বাড়িতে আসছে। তো বাড়িতে এসে উনি অনেক শিক্ষানুরাগী ছিল, উনিও মারা গেছে, ওনার জন্য প্রতিদিন আমি দোয়া করি। তো উনি এসে দেখে আমি বাড়িতে, আমাদের বাড়িতে আরো 4 জন স্টুডেন্ট, ওরা সবাই পরীক্ষা দিতে গেছে কিন্তু আমি বাড়িতে, আর আমার মা কাঁদতেছে। তো উনি জিজ্ঞেস করলো যে কেন কাঁদতেছে। তো সোহেলবার মা বলতেছে যে ওর পরীক্ষার ফি বাকি, বলো কি তুমি। তো উনি মনে আছে তখন 500 টাকার নোট ছিল না, বলে 100 টাকার উনি 9টা নোট দিয়েছিল। আমার মা এটা পেয়ে আমার বলছে তাড়াতাড়ি তুমি ড্রেস পরো, পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। 10টা 15 বাজে তখন এই হেড স্যারকে 900 টাকা দিয়ে বলছে বাকি টাকাটা দিব, ওর পরীক্ষার হলে যাইতে দেন। সো আমি মনে হয় প্রবাবলি 10:30 কি 11:15 পরীক্ষার হলে সেদিন গিয়ে পরীক্ষা দিই। সো স্ট্রাগল, চ্যালেঞ্জ এটা ওইখান থেকে শেখা। আর ইনস্ট্যান্ট প্রশ্ন আসতে পারে তো পড়াশোনা করি নেই, ওই আগের যা প্রিপারেশন ছিল ওই প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, তো আল্লাহর কি কারিশমা, ওই চাচা, ওই আঙ্কেল, সে এর পরের বছর মারা যায় হার্ট অ্যাটাকে। আমার বর্তমান যে ফ্যাক্টরি নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং অ্যানিস্টা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, সেটা নরসিংদীর মাধবদীতে। এবং শুধু তাই না, যেই সোহেল ভাই আমাকে ম্যাথ শিখাইছে, এখন পর্যন্ত ওনাকে আমি অন্তর থেকে ভক্তি করি। উনি এখন সৌদি আরবে, উনি যখন দেশে আসে, আমি আমার গাড়িতে করে আমার ফ্যাক্টরিতে ওনাকে 2 বার নিয়ে গিয়েছি, দেখাইছি। ওনার বাবা যাদের সাথে কানেক্টেড ছিল, 10টি লাইন আগে কানেকশন দিত, উনি অফিসার ছিল। তো সোহেল ভাই বলতেছে যে উনি তখন বেড়াতে গিয়েছিল মাধবদী, তখন বেড়াতে গিয়েছিল, আর এখন ছোট বের ফ্যাক্টরি ভিজিটে যায়, গিয়ে ওই লোকগুলোর সাথে আমার মানে দহরম মহরম সম্পর্ক। এখন আমি পরিচয় করাই যে উনি আমার কাজিন, উনি আমার এই। তখন উনি আবার রিকল করে যে আমার বাবা আজ থেকে এত বছর আগে আপনাদের এখানে, ও আচ্ছা আচ্ছা এই বদলোক তো ছিল, আপনি তার ছেলে, কয় জি, কয় আপনি তাহলে ওনার চাস্তো ভাই। মানে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে লাইফে আপনি যা দিবেন, এটা 50 বছর পরও হলো, এটা ভালো হোক আর খারাপ হোক, আপনাকে 10, 20, 50, 100 গুণ আপনাকে রিটার্ন দিবে। আমি এসএসসি পাশ করার পরে তখন বাবা বলল যে ওরে মালয়েশিয়া পাঠাই দিব আমরা, মানে এইচএসসি না দিয়ে, এইচএসসি না দিয়ে। কিন্তু আমার মা অদম্য, না আমার ছেলেকে পড়াশোনা করাইতে হবে, তার তো ড্রিম ওই আগে থেকে সেট করা। তো বাবা বলল যে না, তার বিদেশ যেতে হবে। মা বলল যে না, যাওয়া যাবে না। আপনি কি চাইতেন? এখানে 3 ভাবে বলতে হবে। একটা হচ্ছে যে শিক্ষিত হতে হবে, অনেক বড় শিক্ষিত হতে হবে, মানে এটা ছিল তার প্রথম কন্ডিশন। সেকেন্ড হচ্ছে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। মা বলছে এসএসসি পরীক্ষার পরে ইঞ্জিনিয়ারিং কোথায় যাব, কোনো মেন্টরশিপ নাই। এখন আমার মা তো রেডিও শোনে না, টিভি দেখে না, পত্রিকা পড়ে না। এখন তাকে যে কেউ গাইডলাইন দিবে,
এটাও দেয় না, কারণ পরিবার বড় হওয়ার কারণে সবাই চাচ্ছিল আমি বিদেশে যাই, আমি আয় রোজগার করি, আমি পড়াশোনা করি, এটা কেউ চাচ্ছিল না, অনেকেই। কিন্তু মার জায়গাটা হচ্ছে যে না, ছেলেকে শিক্ষিত বানাতে হবে এবং নিজের পায়ে দাঁড়াবে এবং গোটা পরিবারকে সে একটা জায়গায় নিয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ, জানি না মানে আমার মা কতটা খুশি। আই ডু বিলিভ আল্লাহ পাক আমার সেই দোয়া কবুল করেছে, কারণ মা যতটুকু চেয়েছিল, মা কোনোদিন চিন্তা করে নাই যে আমি প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নেব, এটা মার কোনোদিন চিন্তাই ছিল না। মাকে জিজ্ঞেস করছে, না আমি 43টা দেশ ঘুরেছি বিনা পয়সায়। মা বলছে না, কোনোদিন আমি এটা চিন্তা করি নাই। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যান। আপনি একটা আগে বলছিলেন না, জি ডেফিনেটলি লাইফে যখন কোনো কাজের রিটার্ন আল্লাহ দেয়, এটা যে আল্লাহ কত গুণ দিবে, এটা ভালো কাজের ভালো ফলাফল, খারাপ কাজের খারাপ ফলাফল, আল্লাহ যে কত গুণ দিবে। আল্লাহ তাআলা আন্টিকে আসলে দুনিয়া আখিরাতে অনেক অনেক বেশি ROI দেখ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনশাআল্লাহ। ভাইয়া প্লিজ, আপনার এই পুরো স্টোরি শুনছিলাম, আলহামদুলিল্লাহ একজন সফল মায়ের সন্তানের সাথে আজকে বসে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে আমি বলবো না যে নাজমুল ভাইয়ের সাথে বসছি, আমার কাছে মনে হচ্ছে যে একজন মানে মায়ের সন্তানের সাথে বসে আছি। আমি তো ভাবছিলাম যে আমরা একজন এন্টারপ্রেনারের আজকে হ্যাঁ। আমরা পডকাস্ট করব, কিন্তু আমি তো মনে হইতেছে যে কি ইউ আর এ রিফ্লেকশন অফ ইউর মাদার, আপনার মায়ের আপনি একটা রিফ্লেকশন আমি